এ পসিবল অব্লিগেশন মানে ওই যে বললাম যে হতেও পারে না হতে পারে। একটা কন্টিনজেন্ট লাইবিলিটির একটা উদাহরণ আমাকে কেউ দেন তো দেখি, কেউ বলতে পারেন কিনা এটা, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ কন্টিনজেন্ট লাইবিলিটি? যেমন শুনতে পাচ্ছি না, ক্লিয়ার না। কোনো কিছু পারচেজ করি। হ্যালো, আচ্ছা আচ্ছা, আপনারা একটু সাউন্ড মনে উল্টাপাল্টা হচ্ছে, আপনারা সবাই একটু মিউট করে দেন আবার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনারা ওই জিনিসটা মনে হয় ধরতে পারেননি। ইয়ে হবে না, ব্যাংক গ্যারান্টি হবে না, আমি বলে দিচ্ছি। না 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 না, জাকির সাহেব আপনি মিউট করেন, আমি বলে দিচ্ছি এটা ব্যাংক লায়াবিলিটি না। সো আগে একটু সংজ্ঞাটা কুইকলি পড়েন, সেটা হচ্ছে পড়ে আমি বুঝে দিচ্ছি। এ পসিবল অব্লিগেশন দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য পাস্ট ইভেন্ট and whose existing will be confirmed by only confirmed only by the occurrence of, or non-occurrence of one or more future events not wholly within the control of the entity. আপনার হাতে কন্ট্রোল নাই, ফিউচারে এমন কিছু ঘটতে পারে, নাও ঘটতে পারে, এরকম একটা ঘটনার কারণে আপনার একটা অব্লিগেশন হতে পারে। তার মানে আমি একটা কাজ করে ফেলছেন, কিন্তু সেটার সেই কাজের ফলশ্রুতিতে আপনাকে কি পেনাল্টি দিতে হবে, কি টাকা দিতে হবে, কি দিয়ে সেটেল করতে হবে, ইউ আর নট শিওর। এবং এখানে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই যে আপনাদের ফ্যাক্টরি, কারোর কি ফ্যাক্টরি আছে? কেউ চাকরি করেন, ফ্যাক্টরি আছে? যারা কাজ করেন এখন অর্গানাইজেশনে, কারোর কোনো ফ্যাক্টরি আছে বলেন তো? জাকির সাহেব কোথায় কাজ করেন? স্যার আমি স্যার নাসাতে আছি স্যার। নাসা গ্রুপ, নাসা গ্রুপের আলহামদুলিল্লাহ ওনাদের হেড অফিসে আমি অনেকবার গিয়েছি। তো নাসার আপনার হচ্ছে কোন ফ্যাক্টরি আছে না? নাসার গার্মেন্টস আছে না? আচ্ছা, তাহলে আচ্ছা নাসার নাম ধরে না বলি, ধরেন একটা কোম্পানি, তাদের একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটা হাতির ঝিলের মানে তেজগাঁয়। হ্যাঁ, তো ওই ফ্যাক্টরিটা, তেজগাঁয় ফ্যাক্টরিটা আছে, তাদের যে ওয়েস্টেজ তৈরি হয়, ময়লা নষ্ট পানি তৈরি হয়, এইটা হচ্ছে যে একটা সুয়ারেজ লাইনের মাধ্যমে যে পরে হচ্ছে হাতির ঝিলে। এখন হাতির ঝিল এত চমৎকার করে করা হয়েছে, এখানে পরিবেশবাদী যারা আছে, পরিবেশবাদী, হ্যাঁ, এই পরিবেশবাদীরা, হ্যাঁ পরিবেশবাদীরা বেলা নামে একটা অর্গানাইজেশন, অনেক পরিবেশবাদী, তারা এসে মামলা করলো যে XYZ কোম্পানি, তারা তাদের ইন্ডাস্ট্রিয়াল যে ইয়েটা, সেটা প্রপারলি ট্রিটমেন্ট না করে, ইটিপির মাধ্যমে প্রপারলি ট্রিটমেন্ট না করে, এইটা আমাদের এই হাতির ঝিলের সুন্দর পরিবেশ, ভালো পানির ভিতরে ছেড়ে দিচ্ছে, ফলে পরিবেশ দূষণ হচ্ছে। তো এইবার তারা মামলা করলো। তো মামলা করার ফলে তারা 10 লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করলো। এখন আপনি তো যা কাজ করার করে ফেলছে, তারা মামলাও করে ফেলছে। এখন একটা পাস্ট ইভেন্ট করছেন, আপনি হচ্ছে ময়লা পানি ফেলছেন, আর ঘটনা ঘটছে মামলা। এখন কোর্ট ভার্ডিক্ট দিবে যেটা 10 লাখ টাকা পেনাল্টি হবে, নাকি 5 লাখ হবে, নাকি 2 লাখ হবে, নাকি কবে মামলা শেষ হবে, আজকে শেষ হবে নাকি আগামী বছর, নাকি 5 বছর পরে। সো এটা আনসার্টেন। তাহলে ঘটনাটা খেয়াল করেন, কোর্টের ভার্ডিক্টে কত টাকা আসবে এটা আনসার্টেন, আবার হচ্ছে কবে আসবে এটা আনসার্টেন। সো এই ঘটনাকে বলা হয় কন্টিনজেন্ট লায়াবিলিটি, যখন এমন হয় যে মোটামুটি লেভেলে আপনি বুঝতে পারছেন, আপনার লয়ার এসে বলছে যে এটা মোটামুটি আগামী বছরের ভিতরে সেটেল হয়ে যাবে, এবং 10 লাখ না, আমরা কথাবার্তা বলছি, অ্যাপিল করেছি, আমাদের হয়তো 50,000 টাকা দিয়ে, এটা মুসলেকা দিয়ে 50,000 টাকা দিয়ে আমরা বেড়ে আসতে পারবো। সেই 50,000 টাকা ইজ ইওর কন্টিনজেন্ট লায়াবিলিটি। বোঝা গেছে এবার? বলেন। বুঝতে পেরেছি। আমি কি একটু বলতে পারি? শিওর, why not? আমি যদি রিয়েলিস্টিক কথা বলি, যে আমরা একটা প্রজেক্ট হ্যান্ডওভার দিয়েছি, সেই প্রজেক্টে আমরা ইউটিলিটি ভাবে চার্জ নিয়েছি। ইউটিলিটি চার্জের আগে যে প্র্যাকটিসটা ছিল, বিদ্যুৎ ছিল, পানি ছিল, গ্যাস ছিল। এখন যেহেতু গভর্নমেন্ট গ্যাসের কানেকশনটা দিচ্ছে না, আমরা কিন্তু কাস্টমারদের গ্যাসের কানেকশন দিব বলে টাকা নিয়েছি, এবং বলেছিলাম গভর্নমেন্ট যদি এটা ওপেন করে দেয় তাহলে আমরা আপনাদের গ্যাস প্রোভাইড করব। সেটা একটা এস্টিমেট করে যদি আমরা একটা টাকা রিজার্ভ রেখেছি, সেটা কি কন্টিনজেন্সি লায়াবিলিটি হতে পারে না? গভর্নমেন্ট কোন সময় গ্যাস লাইন ওপেন করে দিলে আমাদের সেই খরচটা করতে হবে। কথাটা ভেঙে ভেঙে আসছে, আপনার ইন্টারনেট কানেক্টিভিটিতে ওদের সমস্যা আছে, আবার বলেন একটু।
আমরা রিয়েল এস্টেটের প্র্যাকটিসের কথা বলি, একটা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার দিয়েছি, সেই প্রজেক্টের গ্যাস কানেকশন পাবো, কাস্টমারদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, হ্যাঁ কিন্তু গভর্নমেন্ট এখন গ্যাসের কানেকশন দিচ্ছে না। হ্যাঁ আমরা কাস্টমারকে বলেছি গভর্নমেন্ট যখন গ্যাস কানেকশন ওপেন করে দিবে আমরা তখন কানেকশন দিব, মানে একটা খরচ আমরা সেখানে করব। হ্যাঁ আমরা একটা এস্টিমেট করে সেই টাকাটা আমরা কন্টিনজেন্সি লায়াবিলিটি হিসেবে রাখতে পারি। না, এইটা আসলে কন্টিনজেন্ট লায়াবিলিটি হবে না। না, এখানে তো স্যার এস্টিমেটটা উনি করেই ফেলছে, তাহলে তো এটা স্যার না, এস্টিমেটের সাথে না, এটা সম্পৃক্ত অন্য জিনিস, ওইটা হবে প্রভিশন। উনি যেটা বলতেছে দিস ইজ এ প্রভিশন, হ্যাঁ দিস ইজ এ প্রভিশন, নট কন্টিনজেন্ট লায়াবিলিটি। কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে অন্য জিনিস, হ্যাঁ এটা প্রভিশন। উনি যেটা বলছে যে সামনে একটা খরচ লাগতেও পারে, যেমন এটাকে প্রভিশন, রাইট রাইট, এটাকে পিওরলি প্রভিশন। আর এইটা যেটা কন্টিনজেন্ট লায়াবিলিটি, এইটা আরেকটা উদাহরণ দিই। আমি তো একটা কোর্ট মামলার কথা বললাম, পরিবেশ মামলা, আরেকটা কথা বলি, সেই কন্টিনজেন্ট আরেকটা লায়াবিলিটি বলি। ধরেন আপনারা প্রত্যেক বছর ইনকাম ট্যাক্সের রিটার্ন দেন না ডিসিটির কাছে, সো আপনি প্রপারলি ট্যাক্স ভ্যাট প্রপারলি দেন, দেওয়ার পরে উনি কি করছে, আপনার হচ্ছে যে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন উনি সেলস নিজে এস্টিমেট করতে পারে, ডিসিটির হাতে পাওয়ার আছে, দে ক্যান অ্যাসেস, দে ক্যান এস্টিমেট দ্য সেলস। সেলস এস্টিমেট করে আপনি মনে করেন যে ট্যাক্স লায়াবিলিটি ছিল, আপনি 5 লাখ টাকা ট্যাক্স দিয়েছেন, ঠিক আছে, সো উনি এটাতে খুশি না হয়ে সেলস এস্টিমেট করে টোরে আপনাকে এখন বলতেছে যে আপনি আরো এডিশনাল আরো 20 লাখ টাকা ট্যাক্স দিবেন। এখন আপনার অর্গানাইজেশন জানেন যে ইউ আর ভেরি অনেস্ট কোম্পানি, ঠিকঠাক মতো করে, তখন আপনি বলেন এটা তো হতে পারে না, আমি এটা প্রপার, উনি যে কোয়ারি গুলো করছে, উনি যে জায়গাগুলো সেলস এস্টিমেট করছে, প্রপার ডকুমেন্টেশন সবকিছু আপনি দিবেন, দিয়ে আপনি এটারে অ্যাপিল করবেন, যাই হোক করলেন, করার পরে আপনি কিন্তু মনে করলেন যে না আমি কিছু ভুলভাল করছি, আমার কোন রকম কোন ইচ্ছাকৃত কোন রকম স্কেপ ছিল না, ট্যাক্স অ্যাভয়েডেন্স ছিল না, কিন্তু কিছু কিছু ভুল ছিল। সো 20 লাখ টাকা না, ফাইনালি আমার যখন এই মামলাটা অ্যাপিলেট ট্রাইব্যুনালে অথবা হাইকোর্টে যে শেষ হবে, তখন আমার আসলে 1 লাখ টাকা দিতে হতে পারে। এই যে আপনার হচ্ছে যে চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম অথবা আইটিপিরা ওই কাজগুলো করে, তারা যখন আপনাকে বা আপনার যে অ্যাকাউন্টস টিমের সিএফও যখন বললো যে না আমরা অনেক কিছু দেখে টেকে বুঝতে পারছি যে এই মামলাটা সেটেল হয়ে যাবে এই বছরে এবং 1 লাখ টাকা দেয়া লাগতে পারে, এই 1 লাখ টাকা লাগতে পারে যেহেতু, এবং এইটাকেই বলা হয় কন্টিনজেন্ট লায়াবিলিটি। সো আর একটা উদাহরণ দিলাম, দুইটা উদাহরণ ইজ ফেয়ার এনাফ, আপনারা মনে হয় বুঝে ফেলছেন, বুঝা গেছে? ওকে, এবার আরেকটা হচ্ছে কন্টিনজেন্ট। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এই জিনিসগুলো জানলে কিন্তু এই আইএফআরএস আর কিছু নাই, আইএফআরএস আর কিচ্ছু নাই, এটাই এই বিষয়গুলোই আছে, এই জন্য এত সময় নিয়ে ডিসকাস করছি। এবার সহজ কথাতে কি বলতে পারি যে কন্টিনজেন্ট লায়াবিলিটি যেটার মেজারমেন্ট করার জন্য আমার থার্ড পার্টির ইনভলভমেন্ট লাগবে? না না না, এটা ঠিক নেই, থার্ড পার্টি ছাড়াও তো আপনি করতে পারেন, থার্ড পার্টি ইনভলভমেন্ট লাগলেই কন্টিনজেন্ট লায়াবিলিটি এমন তো না এটা তো নাও লাগতে পারে, লাগতেও পারে, ওইটা দিয়ে একটা সংজ্ঞা বলা যায় না। এখানে যা যা বলা আছে আমি আবার সুন্দর করে আপনাদের বুঝাই দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে আপনার আবারও পড়েন সংজ্ঞাটা, তাহলে বুঝতে পারবেন, এটা একদম পানির মতো সহজ করে দিলাম। এরপর তো আপনার নতুন নতুন সংজ্ঞা বানায় আপনারা কনফিউজ করলে তো সমস্যা। এখানে আছে এ পসিবল অব্লিগেশন দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য পাস্ট ইভেন্ট and whole with whose existing will be confirmed, মানে আপনি মামলা কয় টাকা দিতে হতে মানে ওই যে পরিবেশ নষ্ট করছেন, আপনি প্রিভিয়াসলি পাস্ট ইভেন্ট করে ফেলছেন, পরিবেশ দূষণ করে ফেলছেন হচ্ছে আপনার হাতিরঝিলে, কিন্তু হুজ এক্সিস্টেন্স উইল বি কনফার্ম বাই দ্য অকারেন্স অর নন অকারেন্স অফ মোর আনসার্টেন ফিউচার ইভেন্টস or wholly within the not wholly within the control of entity। আপনার হাতে কন্ট্রোল নাই, কিন্তু কোর্ট কি করবে না এটা তো কোর্টের হাতে। সো এই ঘটনাটা কোর্ট কবে বসবে, কি বসবে, কোর্টের জাজ কে পড়বে, করা জাজ পড়বে নাকি সিম্পল জাজ, অনেক জাজ হইতে পারে, সে খুবই নিজেও পরিবেশবাদী, আপনাকে খুব বেশি পেনাল্টি করে ফেললো। সো এই ফিউচারের ঘটনার উপর আমি এটা ব্যাখ্যা করলাম। সেকেন্ড হচ্ছে এ প্রেজেন্ট অব্লিগেশন দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য পাস্ট ইভেন্ট বাট ইজ নট recognized because it is not probable the outflow of the resource embodying economic benefit will be required to settle the obligation। হঠাৎ করে আপনি probable আছে, not possible। আরেকটা কি, the amount of obligation cannot be measured with sufficient reliability। এই যে আপনি একটু আগে বললাম যে আপনি ধরেন সামনে একটা, আপনি মনে করেন যে আরেকটা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলি আপনাকে, হ্যাঁ সেটা হচ্ছে ধরেন আপনি একটা করছেন, একটা প্রজেক্টে কাজ করছেন, প্রজেক্টে কাজ করার পরে আপনার হচ্ছে আপনি হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে এই প্রজেক্টটা যদি ভাই তুমি কোনো প্রবলেম ক্রিয়েট করে তোমাকে কিন্তু পেনাল্টি দিতে হইতে পারে। ধরেন আপনি একটা প্রজেক্ট করে আসছেন,
প্রজেক্ট করার পরে বললেন যে ভাই কোনো রকম যদি এটার কোনো আমাদের যে পারপাসটা সার্ভ না হয় তাহলে কিন্তু তোমাকে এটা আবার রিপেয়ার করতে হবে, কষ্ট করতে হবে, ঠিক করে দিতে হবে। সো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু কন্টিনজেন্ট লায়াবিলিটি হতে পারে। সো আমি যেটা দুটো এক্সাম্পল দিয়েছি, একটা ট্যাক্সের আর একটা হচ্ছে আপনার আপনার হচ্ছে যে পরিবেশের যে বললাম, দ্যাট ইজ টু বেসিকলি কন্টিনজেন্ট লায়াবিলিটি। আর আপনারা একটু কষ্ট করবেন, আজকে এই ক্লাসের শেষেই জাস্ট গুগলে ঢুকে এখনো পারেন লিখবেন যে এক্সাম্পল অফ কন্টিনজেন্ট লায়াবিলিটিস, অনেক জিনিস পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাই দিই, আপনারা নতুন করে উদাহরণ বানাইতে হবে না, ওখানেই পেয়ে যাবেন। জাস্ট এ মিনিট, যেহেতু কথাটা আসছে আই এম জাস্ট টেকিং সাম টাইমস, বিকজ এটা আসলে আপনাদের জন্য, আপনারা ক্লিয়ার না হলে তো আবার বিপদ। জাস্ট এ মিনিট। মিউট করে দেন। এই যে পেয়ে গেছি অনেকগুলো। এক্সাম্পল তো আমি যে বলছি ওগুলোই পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। এক্সাম্পলটা একটু দরকার ছিল। এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটি এক্সাম্পল, ইয়েস পেয়েছি। তার ডিসপ্লে হচ্ছে না। না আমি বুঝতেছি তো, এখনো তো পাইনি। হ্যাঁ ইয়েস, হচ্ছে সেভ দ্য লিংক, কপি এজ এ অ্যাড্রেস, সেভ এজ এ ইমেজ। আমি বোধহয় একটু আপনাদেরকে ভুল বলেছি, শুরুতে একজন ব্যাংক গ্যারান্টি বলছিলেন, ওইটা আসলে ব্যাখ্যাটার উপর ডিপেন্ড করবে। ব্যাংক গ্যারান্টি দুইটা ভাবে হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি হতেও পারে। ব্যাংক গ্যারান্টি শুধুমাত্র স্টেট ব্যাংক গ্যারান্টি বললে হবে না, আমি একটু ব্যাখ্যা করার দরকার ছিল। আমি দেখলাম যে এটা ঠিক আছে, অন্য আসপেক্টে ঠিক আছে, আমি ক্লিয়ার করতেছি আপনাদেরকে। আচ্ছা, ইমেজ আকারে হয় না কেন, সমস্যা এটা। আপনারা কেউ পেয়েছেন কোনো কিছু? পেয়েছেন কন্টিনজেন্ট লায়াবিলিটি? স্যার বেশ কয়েকটা উদাহরণ পেয়েছি। বলেন তো দু একটা। একটা হচ্ছে স্যার লসুট বলতেছে, ওই যে একটু আগে বললাম লসুটের এক্সাম্পল তো আমি দিয়েছিলাম। প্রোডাক্ট ওয়ারেন্টি, প্রোডাক্ট ওয়ারেন্টিও বলেছি, ওই যে বললাম না যে প্রোডাক্ট ওয়ারেন্টিও আছে। পেন্ডিং মানে লিকুইডিটি ড্যামেজ। হ্যাঁ, ওই যে লিকুইডিটি ড্যামেজের কথা বললাম একটু আগে, যে একবার কনস্ট্রাকশন করে আসছেন, তারপরে আপনাকে আবার হচ্ছে যে আপনি কাজটা ভালো মতো করেননি বা না করলেই টাকাটা দিতে হবে। হ্যাঁ, সো ইউ গট দ্য পয়েন্ট। আমি শিওর যে আপনারা বুঝে ফেলছেন এবার। আই হোপ যে এখন আর দরকার নেই, আপনারা জিনিসটা পেয়ে গেছেন। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য থিং। তারপরে আছে যে গভর্নমেন্ট পলিসি যদি চেঞ্জ হয়, হ্যাঁ ওই যে আমি বললাম যে ট্যাক্সের যে বিষয়টা বললাম, ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের সময় অনেক সময় আপনার একটা এক্সট্রা টাকা দেওয়া হইতে পারে, এমন যদি হয়। মানে আসলে স্টেট ফরওয়ার্ড, আমি আবারও ওই ইয়েতে যাচ্ছি, স্টেট ফরওয়ার্ড ইয়েস নো বলে কথা নাই, সেটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা কিরকম আমি বলি আপনাকে। একটু আগে একজন বলছিলেন না ব্যাংক গ্যারান্টি হতেও পারে না হতে পারে। এবার ইয়ে স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, যেটা বলছিলাম যে ব্যাংক গ্যারান্টি হতেও পারে না হতে পারে, সেটার উদাহরণটা এইভাবে যে ধরেন আমরা ব্যাংক গ্যারান্টি কতগুলো কারণে দেই। একটা ব্যাংক গ্যারান্টি দেই হচ্ছে যে আমরা ব্যাংক গ্যারান্টি দিয়ে একটা কাজ করি, তারপরে যদি হচ্ছে যে আপনার এটা কাজ শেষ হয়ে যায়, বললি যে ভাই ব্যাংক গ্যারান্টি ভাঙায় নেন, টাকা নিয়ে নেন। আরেকটা ব্যাংক গ্যারান্টি হয় হচ্ছে পসিবিলিটির উপরে, যে না আমি এটা ধরেন লেটস সে
চট্টগ্রাম পোর্টে আপনার একটা প্রোডাক্ট আসছে, এটা ডিউটি 10% হবে নাকি 15% হবে, ডাউট আছে। সো আপনি বললেন যে ভাই আমি 10% হইতে পারে, 15% হইতে পারে। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি 10% দিয়ে আসি আর এডিশনাল 5% জন্য একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে রাখি। যদি এটা 15% হয় তাহলে আপনি ভাগাই নিন। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি এক্সাম্পল অফ এ কন্টিনজেন্ট লায়াবিলিটি। সো আমরা এখন বুঝে ফেলছি, আপনারা মোটামুটি আমার মনে হয় যে এই ডিসকাশনে বা বারবার কথা বলায় ইউ আর ভেরি মাচ শিওর অ্যাবাউট দ্যাট, না? বোঝা গেছে না জিনিসটা? বোঝা গেছে। তো ওই ওই যে এক্সাম্পলটা আপনারা বলছিলেন ওটা আমিও পেয়ে গেছি, জাস্ট আপনাদেরকে এক নজর দেখাই দিই, তাহলে আপনারা সুবিধা হবে। সো দিস ইজ বেসিক্যালি নাথিং বাট দা আপনারা যেটা পড়েছেন ওটাই। হ্যাঁ, আমি ডেস্কটপে এনে আপনাদের শেয়ার করতেছি। বারবার শেয়ারিংটা চলে যাচ্ছে। ওকে, ডেস্কটপে পেয়েছি আমি, জাস্ট অনেকেই হয়তো দেখেন না জিনিসটা, জাস্ট দেখাই দিই। এই যে এবার দেখা গেছে তো, না? দেখা গেছে? জি স্যার, আসছে স্যার। ওকে, সো এইটাই হচ্ছে মূলত লসুট। আমি লসুটের উদাহরণটা আপনাদেরকে দিয়েছিলাম, প্রোডাক্ট ওয়ারেন্টির কথা বলছিলাম, পেন্ডিং কেসের কথা বলছিলাম, ব্যাংক গ্যারান্টি কোন ফর্মে হবে সেই এক্সাম্পলটা দিলাম, তারপরে হচ্ছে গভর্নমেন্ট পলিসি চেঞ্জ মানে ইনকাম ট্যাক্সের কথা বললাম, আর ফরেন কারেন্সির ক্ষেত্রে কিভাবে হতে পারে। ধরেন আপনি বললেন যে ভাই আপনি ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে এনে পরবর্তীকালে বললেন যে ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েট করলে তোমার যদি লস হয় আমি এত টাকা দিব, এরকম যদি কোনো কন্ট্রাক্ট থাকে সেটাও কিন্তু কন্টিনজেন্ট লায়াবিলিটি হতে পারে। সো ইউ আর নাও অলমোস্ট ভেরি মাচ শিওর অ্যাবাউট ইউর কন্টিনজেন্ট লায়াবিলিটি। am I sure? আপনার বোঝা যাচ্ছে জিনিসটা? am I clear to you? জি স্যার, ইয়েস স্যার। তাহলে আমরা একটু সময় নিলাম, বাট এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং লার্নিং। এবার লাস্ট ওয়ান, কন্টিনজেন্ট অ্যাসেট। কন্টিনজেন্ট অ্যাসেট এক লাইনে পড়ে ফেলি, তারপর আমি ব্যাখ্যাটা করছি। কন্টিনজেন্ট অ্যাসেট ইজ এ পসিবল অ্যাসেট that arise from the past event and whose existing will be confirmed only by the occurrence or non-occurrence of one or more uncertain event not wholly within the control of the entity। যেটা আপনি ওই সংজ্ঞায় পড়েছিলেন সেই সংজ্ঞায়, বাট ওইটা ছিল লাইবিলিটি, এটা হচ্ছে অ্যাসেট। আমার কথাটা বুঝছেন যে লাইবিলিটি যেটা টাকা দিতে হইতে পারে সেটা হচ্ছে লাইবিলিটি, আর যেটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে অ্যাসেট। এরকম একটা কন্টিনজেন্ট অ্যাসেটের এক্সাম্পল কেউ দিতে পারবেন আমাকে? বলেন তো, any example of স্যার এরকম কি হতে পারে যে আমি একটা রিসিভেবল কে ব্যাড ডেট হিসেবে ধরলাম, পরবর্তীতে দেখলাম ওরা আবার আমাকে টাকা দিয়ে দিল? এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ওইটা হচ্ছে কি, ওইটা তো ধরেন খুবই আপনি আবার ব্যাড ডেট করছেনই তো এই জন্য যে এটা পাবেন না, দেখেন পাবেন কি পাবেন না অনেকে, এটা না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা উদাহরণ খুব বেশি পাবেন না, খুব বেশি কন্টিনজেন্ট অ্যাসেটের উদাহরণ পাবেন না, কন্টিনজেন্ট অ্যাসেট খুবই লিমিটেড। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটাই বুঝে নেন, একটা বুঝতেই হবে, অন্যগুলো যদি কখনো মিল পান মিলাই নিয়ে বা যদি লিস্ট পান। সেটা হচ্ছে আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমি কল্লোলের ফাইন্যান্স ডিরেক্টর সিএফও ছিলাম। এখন আপনাদের মনে আছে যে 2006 সালের আগে এখন যে র্যাঙ্কস এর একটা রাস্তা দিয়ে আপনার তেজগাঁ থেকে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যে রাস্তাটা, ওইখান থেকে একটা কানেক্টেড রোড হয়েছে, লিঙ্ক রোড হয়েছে। এই রোডের আগে এই জায়গায় যেখানে ব্রিজটার নিচে এখানে একটা বড় বিল্ডিং ছিল, র্যাঙ্কস বিল্ডিং, মনে আছে আপনার? স্যার 10 তলা র্যাঙ্কস টাওয়ার ছিল। হ্যাঁ, ওই র্যাঙ্কস টাওয়ারে কল্লোলের একটা স্পেস ছিল, একটা জায়গা কেনা ছিল, ব্যাংক এশিয়াকে ভাড়া দেওয়া ছিল। এখন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে গভর্নমেন্ট যখন এটাকে অ্যাকুইজিশন করলো তখন হচ্ছে আপনার যারা এখানে ওনার ছিল, একটা ফ্লোর ছিল বা যাদের স্পেস কেনা ছিল তাদেরকে একটা টাকা দিয়ে দেওয়া হলো। ধরেন প্রত্যেককেই ধরেন যে দামে কিনেছে কাছাকাছি দামে একটা টাকা দিয়ে দিল। একটু সাউন্ডটা মিউট করেন, মিউট করেন। হ্যাঁ, সো আপনারা হচ্ছে এই টাকাটা পেয়ে গেলাম আমরা। ধরেন আমি ওখানে আমার 10,000 স্কোয়ার ফিট ছিল, আমি 3,000 টাকা করে পেয়ে গেলাম। ওকে, ফাইন। এরপরে টাকা তো পেয়ে গেছি, এরপরে 6 মাস পরে হচ্ছে কিছু কিছু লোক ওইখানে যাদের অ্যাপার্টমেন্ট ছিল বা যাদের স্পেস ছিল তারা একটা মামলা করলো গভর্নমেন্টের এগেইনস্টে যে টাকাটা কম দেওয়া হয়েছে, বা গভর্নমেন্ট নিজেই মনে করলো যে না এটা কম দেওয়া হয়েছে আর একটু বেশি দেওয়া লাগতে পারে। এই যে আপনি শুনছেন যে না এই টাকাটা দিতে পারে একটু বেশি, বা সামনে আরো কিছু টাকা দিতে পারে, কিছু টাকা পেতে পারেন। সো এটা পেতে পারেনও, আজকেও পারেন, 2 মাস পরেও পারেন, 2 বছর পরেও পারেন। টাকা আপনি পেয়েছেন মনে করেন 3 কোটি টাকা,
ফার্দার আরো 1 কোটি পাইতে পারেন, 2 কোটি পাইতে পারেন, ইভেন 3 কোটি টাকা পেতে পারেন। সো 3 কোটি নাকি 1 কোটি, আজকে নাকি 1 বছর পরে নাকি 2 বছর পরে, এই ধরনের অনিশ্চয়তা, কন্টিনজেন্ট মানে অনিশ্চয়তা। সো এই অ্যাসেটটা পাওয়ার যে অনিশ্চয়তা কাজ করে এটাকেই বলে কন্টিনজেন্ট অ্যাসেট। এ কন্টিনজেন্ট অ্যাসেট ইজ এ পসিবল অ্যাসেট দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য পাস্ট ইভেন্ট। আপনি আগে একটা জিনিস ছিল, এটা ভেঙে ফেলছে, এটা আপনার পাস্ট ইভেন্ট, এন্ড হুজ এক্সিস্টেন্স উইল কনফার্ম only by occurrence, on non-occurrence, মানে কোর্ট কেস মামলা চলতেছে, আপনি অ্যাসেটের টাকা পাবেন কি পাবেন না, of one or more uncertain future event not wholly within the control of the entity। আমার হাতে কোনো কন্ট্রোল নাই, বিকজ আমরা যারা এখানে ল্যান্ডলর্ড ছিলাম, প্রপার্টি ওনার ছিলাম, সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন করে মামলা করেছি। এই মামলা জিততেও পারি, হারতেও পারি। সো এই জেতা বা হারা কোনোটাই আমাদের হাতে না। সো এটা পাবো কি পাবো না আমরা জানি না। সো পেতে পারি, কিন্তু সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে, সেটাকে বলা হয় কন্টিনজেন্ট অ্যাসেট। এক্সাম্পলটা কি বুঝছেন ক্লিয়ারলি? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন প্লিজ। আমরা যখন স্যার কোনো সম্পদের against ভাই আপনার সাউন্ডটা কমে গেছে, শোনা যায় না, কাছে এনে কথা বলেন। স্যার যখন আমরা কোনো সম্পদের এগেইনস্টে ইন্স্যুরেন্স করি, হ্যাঁ, ওই নষ্ট হয়ে যায়, তাহলে স্যার সেটা স্যার কন্টিনজেন্ট অ্যাসেট হতে পারে না? ইন্স্যুরেন্স, আচ্ছা এটা হইতে পারে এরকম, আমি বলি সেটা হচ্ছে, আমি উদাহরণটা বলি এরকম, ধরেন আপনি একটা অ্যাসেট ছিল, ঠিক আছে, সো অ্যাসেটটা আপনি হচ্ছে নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, পড়ার পর ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করছেন, ক্লেমের এগেনস্টে ধরেন অ্যাসেটটার দাম ছিল 10 লাখ টাকা, আপনি ইন্স্যুরেন্স কোম্পানি 4 লাখ টাকা দিয়েছে, কিন্তু এই 4 লাখ টাকা আপনি স্যাটিসফাই হন নাই, না হয়ে আপনি আবার ইন্স্যুরেন্স কোম্পানিকে নতুন করে অ্যাপিল করছেন, হেড অফিসে অ্যাপ্লিকেশন করছেন, বা ইন্স্যুরেন্স অথরিটি যেটা আছে আইডিআরএ কে অ্যাপ্লাই করছেন যে না আমি টাকাটা প্রপারলি পাইনি, আরো কিছু পেতে চাই। তো তখন যে এই যে আবার একটা নতুন করে উইন্ডো ওপেন হলো, এই যে টাকাটা সামনে আপনি আরো নতুন করে 5 লাখ পেতেও পারেন, 3 লাখও পেতে পারেন, নাও পেতে পারেন। সো এই যে পাওয়ার সম্ভাবনা যদি তৈরি হয় কিছুটা, এবং এই সম্ভাবনাটা বেশ জোরালো সম্ভাবনা হয়, তখন এটাকে আপনি কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে আনতে পারবেন। আমি বুঝাতে পারছি জিনিসটা? বাড়তি অ্যামাউন্টটা স্যার যেটা পেয়ে গেছেন ওটা তো অ্যাসেট হয়ে গেছে, ওটা নিয়ে তো কথা বলে লাভ নেই। বাকি অ্যামাউন্ট তো অবশ্যই, বাকি অ্যামাউন্ট যেটা পেয়ে গেছে তো অ্যাসেটই হয়ে গেছে, ক্যাশ টাকা পেয়ে গেছেন, যেটা বাকি পেতে পারেন ওইটা নিয়েই তো কথা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? আমি অনেক সহজ করে জিনিসটা বলছি, অনেক সহজ করে বলছি, এর চেয়ে সহজ করে আসলে বলা সম্ভব না। সো আমি এখানে 4টা জিনিস বলছি, একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন, কনস্ট্রাকশন অব্লিগেশন, কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি। এর মাধ্যমেই কিন্তু এই আইএস এর 80% হয়ে গেছে। এখন আমি দেখাই প্রভিশনের ক্ষেত্রে বলছিলাম না যে প্রভিশন আর লায়াবিলিটি ডিফারেন্স হচ্ছে, ওই যে লায়াবিলিটি অফ আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট, যখনই লায়াবিলিটি মানে আপনাকে দিতে হবে, কিন্তু কখন দিতে হবে অথবা কত টাকা দিতে হবে, যখনই এটা একটু আনসার্টেন হয় তখন এটাকে প্রভিশন বলা হয়। এই প্রভিশনটাকে বলে প্রেজেন্ট অব্লিগেশন ফ্রম পাস্ট ইভেন্ট। এটাকে দুইটা আছে, একটা লিগ্যাল অব্লিগেশন, একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন, আর ফিউচার আউটফ্লো হবে। এই প্রভিশনের সংজ্ঞাটা আবার একটা পিকচারে দেওয়া হচ্ছে। তো যে কথা আগে বলছি ওটার রিপিটেশন, এটা নতুন কিছু না, ঠিক আছে? আগাবো সামনে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা প্রভিশন পড়েছি, প্রভিশন পেরেছি, পেয়াবলটা আমরা জানি যেটা লায়াবিলিটি। হ্যাঁ, কি সমস্যা? স্যার নেটের সমস্যা হইতাছে মাঝে মাঝে স্যার। আপনারটা হচ্ছে, অন্যদের তো হচ্ছে না? হচ্ছে নেটের স্যার কথাটা আটকে আটকে আছে মাঝে মাঝে স্যার। অন্যদের হচ্ছে নাকি আপনার হচ্ছে? অন্যদের হচ্ছে? আচ্ছা ও তাহলে আপনার সমস্যা, আপনার ইন্টারনেট সমস্যা, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এখন আপনি আসেন, সেটা হচ্ছে এইখানে একটা কনসেপ্ট, এটা বলে আজকে শেষ করব। হ্যাঁ, সেটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন, এই এটা হচ্ছে 2টা ক্লাস হবে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রভিশনস এন্ড আদার লায়াবিলিটিস। প্রভিশন আমরা জানি, পেয়াবল জানি, অ্যাক্রুয়াল কি এই জিনিসটা কেউ বুঝাইতে পারবেন আমাকে? একটু বলতে পারবেন হোয়াট ইজ অ্যাক্রুয়াল? বাকিতে কেনাকাটা ক্যাশ পেয়াবল। আচ্ছা আমি ক্লিয়ার করি, হ্যাঁ আপনাদেরকে টুইস্টিং এ না ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরেন আমি একটা উদাহরণ দিই, আপনাদের একটা ফ্যাক্টরি আছে, সো ফ্যাক্টরিতে আপনাকে কেউ র মেটেরিয়াল দিল,
সো র মেটেরিয়াল দেওয়ার জন্য একটা প্রসেস তো আছে। আপনি তো নিশ্চয়ই একটা ওয়ার্ক অর্ডার তাকে দিয়েছেন, সরি পারচেজ অর্ডার দিয়েছেন, পারচেজ অর্ডার দিয়ে তাকে একটা পারচেজ অর্ডার দেওয়ার পর সে আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্টটা বুঝাই দিয়ে ওই ফ্যাক্টরির যে ম্যানেজার এবং যে সিকিউরিটি গার্ড তার থেকে একটা চালানে রিসিভ করে নিছে যে আমি এই কোয়ান্টিটির প্রোডাক্ট 100 লিটার, হ্যাঁ 100 লিটার অকটেন আপনাকে দিলাম। সো 100 লিটার অকটেন দিলেন, এই যে চালানটা আপনার রিসিভ হলো, তো এই চালানের একটা কপি আপনাকে দিয়ে যায়, আপনার কপি, আর একটা কপি ওরা নিয়ে যায়। সো নিয়ে কি করে, এই কপিটা নিয়ে ওই কোম্পানি তার হেড অফিসে জমা দেয় চালানটা। তখন তারা কি করে, এই চালানটা সহ একটা ইনভয়েস তৈরি করে আপনাকে পাঠিয়ে দেয়। ঠিক কিনা? এটা কি আমি কি ভুল বললাম না ঠিক বললাম? জি স্যার, এইভাবেই স্যার। জি স্যার। তাহলে ফ্যাক্টরিতে যখন চালানটা দেয়, এটা দিল মনে করেন হচ্ছে জুলাইয়ের 21 তারিখ, সরি জুলাইয়ের 27 তারিখ দিল। এখন জুলাই মাস শেষ, আগস্টের 3 তারিখে যে হচ্ছে তারা হচ্ছে ওই ইনভয়েস সহ জমা দিল। ওই জুলাই 27 তারিখে যখনই ফ্যাক্টরিতে চালান দিল, আপনাকে ফ্যাক্টরি ম্যানেজার স্ক্যান করে হেড অফিসে পাঠিয়ে দিল। আপনি সঙ্গে সঙ্গে ওইটাকে যখন আপনি অ্যাকাউন্টিং ফর করলেন, ওইটার নাম হচ্ছে অ্যাক্রুয়াল। সো অ্যাক্রুয়াল হচ্ছে টেম্পোরারি করা, ওইটা আপনি করলেন। তো দেখেন এই কথাটা কি বলা আছে, যে ওয়্যার দ্য গুডস এন্ড সার্ভিসেস হ্যাভ বিন রিসিভড বাট have not been invoiced or formally agreed with the supplier including the amount due to the employee। কত টাকা আপনি পাচ্ছেন, মানে আসলে কি কোনো ডিসকাউন্ট দিবে কিনা, অথবা আপনি একটু বার্গেন করে টাকা কমাইতে পারেন, ইনভয়েস থেকে কিছু টাকা কেটে দিতে পারেন, এটা হয় কিন্তু আমাদের। কিন্তু আপাতত হচ্ছে যে প্রোডাক্ট তো পেয়েছি, আমার একটা লাইবিলিটি তো তৈরি হয়ে গেছে। সো আমি যেটা করব, যখনই আমি ফ্যাক্টরিতে রিসিভ করে ফেলবো, তখনই আমি 100 লিটারের দাম ধরে, আপনার 100 লিটারের 100 টাকা করে দাম ধরে লেটস সে 1 লাখ টাকা বুক করলাম। সো আমি লিখলাম হচ্ছে যে অয়েল মানে তেল আপনি রিসিভ করলেন, আর অ্যাক্রুয়াল করে দিলেন, অ্যাক্রুয়াল ফর অয়েল দিয়ে 1 লাখ টাকা করলেন। আচ্ছা, এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। পরবর্তীকালে 27 গেল, 28 গেল, 1 তারিখে যখন আপনি বা 2 তারিখে যখন আপনার হেড অফিসে উইথ দা রিসিভ চালান, কনফার্ম রিসিভ চালান সহ ইনভয়েসটা জমা দিল, তখন দেখলেন যে সে আপনাকে 1 লাখ টাকা চার্জ করছে। তো আপনি তখন বললেন যে ভাই আমি তো বাই দিস টাইম শুনলাম যে তেলের দাম একটু কমতেছে, অথবা তুমি কোনো সার্টেন ডিসকাউন্ট দিবে কেন। এটা হয় বা 1 টাকা, ধরেন 1 লাখ টাকাই সে দিতে পারে, আবার কিছু কম কাটাছাড়া হইতে পারে। যদি 1 লাখ টাকা কনফার্ম করে দেন যে আপনি 1 লাখ টাকা দিবেন, তখন ওই অ্যাক্রুয়ালটা ডেবিট হবে, হয়ে হচ্ছে ওই পার্টি পেয়াবল, পার্টি নামে পেয়াবল, মানে হচ্ছে অ্যাক্রুয়াল থেকে পেয়াবল ক্রিয়েট হবে। সো অ্যাক্রুয়াল ইজ এ টেম্পোরারি অ্যাকাউন্ট, আর পেয়াবল হচ্ছে আনলেস আদারওয়াইজ টাকাটা দিয়ে দিয়েছেন, টাকা দেওয়া পর্যন্ত, টাকা দেওয়ার আগ পর্যন্ত যেটা হয় এটা পেয়াবল। সো আমরা এসিপির মতো সফটওয়্যার ইউজ করি, তখন আমরা জানি যে সঙ্গে সঙ্গে ফ্যাক্টরিতে জিআরএন হয়ে যায়, গুড রিসিভ নোট। আর গুড রিসিভ নোট হইলে আপনাকে অ্যাক্রুয়াল ক্রিয়েট করে ফেলতে হয়। ওই অ্যাক্রুয়ালটা পেয়াবলে কনফার্ম চেঞ্জ হয়েছে যখন আপনি ইনভয়েস সহ পান। এবার কি বোঝা গেল জিনিসটা, এক্সাম্পলটা? জি স্যার, বুঝতে পারছি। কে একজন আমাকে একটু, যার ইন্টারনেট ভালো আছে, সে একটু ব্যাখ্যা করেন তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, ধরেন কাউকে আপনার অ্যাকাউন্টস পেয়াবল আর অ্যাক্রুয়াল, এই দুটোর ভিতর ডিফারেন্সটা কি এক লাইনে কেউ বলতে পারবেন? স্যার অ্যাক্রুয়াল হচ্ছে আমি পেয়েবল ক্রিয়েট করার আগ পর্যন্ত ওইটাকে অ্যাকাউন্টসে বা বুকে যেভাবে রাখতেছি, ওইটা হচ্ছে আমার অ্যাক্রুয়াল। আর যখন অ্যাক্রুয়াল থেকে আমার টাকা পে করা আগ পর্যন্ত যে পজিশনে থাকতেছে, ওটা হচ্ছে আমার পেয়েবল। রাইট, মানে পেয়াবল হচ্ছে আপনার পার্মানেন্ট লায়াবিলিটি ক্রিয়েট, আর অ্যাক্রুয়াল হচ্ছে টেম্পোরারি, যেহেতু ইনভয়েসটা এখনো পান নাই, ইনভয়েসের সাথে ভ্যাট চালান দেয় নাই, কিচ্ছু দেয় নাই, কাটাকাটি হবে কিনা, কোনো ডিসকাউন্ট আছে কিনা, কোনো একটা কোশ্চেন থাকতে পারে। সো সেই জন্য বিল ইনভয়েসটা হয়তো আপনাকে 3-4 দিন পরে দিচ্ছে, বাট যখনই আপনি ডেলিভারি চালান মানে প্রোডাক্ট পেয়ে গেছেন, অথবা এমনও হইতে পারে যে প্রোডাক্টটা অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছে, বলতেছে ভাই আমি আপাতত রিসিভ করে রাখেন, পরবর্তীকালে আমি এসে এটা সেটেল করতেছি যে কি অবস্থা। সো প্রোডাক্ট পাওয়া ক্ষেত্রে যে কোনো রিসিভ চালান বা যে কোনো কনফার্মেশন হলে সঙ্গে সঙ্গে অ্যাক্রুয়াল ক্রিয়েট করতে হয়, আর পরবর্তীকালে কনফার্ম যখন হয়ে যায় তখন এটাকে আমি পেয়াবলে কনভার্ট করে ফেলি। সো এইটা আর একটা কনসেপ্ট ছিল এখানে। সো এখানে হচ্ছে রিকগনিশন। সো রিকগনিশন আমি বলছিলাম কি, যে আমরা হচ্ছে যে কোনো আইএস পড়লে প্রথমে পড়ি রিকগনিশন, তারপরে হচ্ছে মেজারমেন্ট, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, তারপরে ডিসক্লোজার। সো রিকগনিশন কি হবে, ওয়েন টু রিকগনাইজ এ প্রভিশন, কখন করবেন, যখন হচ্ছে আপনি এটা মনে মনে কোশ্চেন করবেন
যে একটা প্রভিশন করবেন কি করবেন না, এটার কোশ্চেনটা হচ্ছে ক্যান ইউ অ্যাভয়েড দ্য অব্লিগেশন বাই ফিউচার অ্যাকশন। ধরেন আপনাকে লেটস সে আপনাকে কেউ একটা ওই যে ডিসিটি আপনাকে একটা হচ্ছে যে আপনার একটা ক্লেম করলো, আপনি জানেন যে না ভাই মামলা করেন না, আপনি ক্লেম করছেন ঠিক আছে, কিন্তু আমি কাগজ দিয়ে এখনই আপনাকে সেটেল করতেছি। তো আপনি যদি কাগজপত্র দিয়ে ম্যানেজ করে ফেলতে পারেন, সো এই অ্যাভয়েড করতে পারলে তখন আর প্রভিশন ক্রিয়েট হয় না। যদি এটা যদি ক্যান ইউ অ্যাভয়েড দ্য অব্লিগেশন বাই দ্য ফিউচার অ্যাকশন, যদি কোনো রকম আপনার ইনিশিয়েটিভের মাধ্যমে যদি এটা অ্যাভয়েড করতে পারেন ইয়েস হলে তখন ডু নট রিকগনাইজ প্রভিশন। তখন হয় যে অনেক সময় আমরা জানি যে ধরেন একটা এমপ্লয়ি আপনার কাছে মনে করেন যে আপনার লেবার কোড থেকে আসছে যে আপনি প্রপারলি হচ্ছে এমপ্লয়ীদের হেলথ হ্যাজার্ড মেনটেন করেন না, বা প্রপারলি আপনার ফ্যাক্টরিতে লোকজনকে সিকিউরিটি মেজার ঠিকমতো করা হয় না। আপনি বললেন যে ভাই যা করছি আমাকে মাফ করে দেন, আমি এটা এই কাগজ দিচ্ছি আর আজকের থেকে আমি রেগুলার ট্রেনিং করা শুরু করব। তো এরকম ফিউচার অ্যাকশন দিয়ে যদি ওই ধরনের কোনো অ্যাভয়েড করতে পারেন তখন আর প্রভিশন হয় না। আর ইফ ইউ ক্যান নট অ্যাভয়েড দ্য ফিউচার আউটফ্লো অফ ইউর মানি, তখন এটা রিকগনাইজ করতে হয় প্রফিট, যেমন হচ্ছে ওয়ারেন্টি এক্সপেন্স। ঠিক আছে, তো জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেল? তো আমরা আজকে আরেকটা নেক্সট ডে আপনাদের ইমিডিয়েট যে নেক্সট ক্লাস হবে এটা আমি নিব, এটা শেষ করে দিব, এটার বেশি কিছু নাই, আমরা শেষ করে দিব। সো আজকের মতো কোনো কোশ্চেন যদি না থাকে, সো আমরা আজকে জি প্লিজ স্যার অন্য একটা টপিক নিয়ে স্যার যদি জিজ্ঞেস বলেন প্লিজ স্যার। স্টক মার্কেটে তো স্যার অনেকেই আর কি ইনভেস্ট করে, তো এটা নিয়ে স্যার বেটার নলেজের জন্য স্যার আমরা মানে আমি আর কি করতে পারি, বা বই রেফারেন্স যদি থাকে? আচ্ছা, আমার একটা বই আছে লেখা, ওটা অনেকে খুব আগ্রহ নিয়ে পড়ে, শেয়ার বাজারে পুঁজি বাজারে অ ক খ। এটা হচ্ছে একটা ন্যাশনাল ডেইলি পত্রিকায় 60টা সংখ্যা আমার লেখাটা বেরোছিল অনেক বছর আগে, 4-5 বছর আগে। ওইটাকে কম্পাইল করে আমার লেখা যেহেতু পত্রিকায় রেগুলার যেত, প্রতি শনিবার এবং রবিবার যেত, শেয়ার বিজ নামে একটা পত্রিকায়, শেয়ার বাজার অ ক খ, ওইটাকে কম্পাইল করে একটা বই বের করেছে। ওই বইটা আমাদের আছে, আপনি লুইনকে বললে সে আপনার পাঠানোর ব্যবস্থা করবে। এটা একটা গেল। আর এর বাইরে আপনি হচ্ছে যে ইফ ইউ আর ইন্টারেস্টেড, তাহলে আমি পরে আপনার সাথে কথা বলবো। আমার নাম্বারটা তো আপনাদের কাছে আছে, আমাকে একটু SMS করে। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।